শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। আর এখন যেন তো হালকা হালকা শীতও পড়ে গেছে। তো ঘুমের থেকে উঠেই কিন্তু আমার এই একচালা টিনের ঘর থেকে জানলার ঝাপটি তুলে দিলাম। তারপর ঘর থেকে বাসি বাসন বার করে আমার এই স্বর্গ, যেটা ছাড়া আমি বাঁচতে পারি না, সেই ঘরটিকে ভালো করে গুছিয়ে পরিপাটি করে রাখছি। এই যে টিনের ঘর, মাটির মেঝে, এটাই কিন্তু আমার কাছে স্বর্গ। দেখো, আমি মা লক্ষ্মীকেও এই ঘরেই রাখি, যেহেতু আমার স্বর্গ বলে আমি নিজেকে দাবি করি। ওই হাঁড়ি দুটি দেখতে পাচ্ছ চৌকির তলায়, ওগুলো হলো আমার চালের হাঁড়ি। তো ওগুলোর মধ্যেই আমাদের চাল রাখা থাকে, আর সেইখান থেকেই আমরা নিত্যদিনের চালগুলো নিয়ে রান্না করি। তো সকাল সকালই ওই দিক দিয়ে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করা হলো। আর এদিকে দেখো কিছুটা মতো শিউলি ফুল রাখা আছে, অনেকটাই পাওয়া যাচ্ছে, যত দিন যাচ্ছে তত বাড়ছে। এই কটা দিনই অনেকটা করে হবে, তারপর আবারও কমতে লাগবে। যাই হোক, এই কটা ফুলে কিন্তু আমাদের পুজো দেওয়াটা বেশ হয়ে যায়। তো ফুলগুলো রাখা আছে ঝুড়ির মধ্যে, আর এদিক দিয়ে আমাদের দুয়ার ঘরগুলোই মারুলিটা দিয়ে দিলাম। আমি যেন ঝাঁট দেওয়ার আগেই দুয়ার ঘরে মারুলি দিয়ে দিই, যাতে করে সকাল সকাল হয়ে যায়। এরই মধ্যে ঝাঁট দেওয়া, বাসন মাজা ধোয়া সমস্ত কিছুই হয়ে গেল। আর ওদিক দিয়ে জানো তো কালকেকার রাতে যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো বাইরে মেলা হয়েছে। তো বাসনগুলো নিয়ে ঘরে চলো ওপর করে রেখে দিয়ে আসি। আর জানো তো এই জগটি না আজকে বাড়ির সামনে থেকে এক ফেরিওয়ালার কাছ থেকে কিনেছি। জগটা খুবই দরকারি ছিল জানো আমাদের, তাই নিলাম আর কি। অনেক দিন পর সেই জগে করে জল খাবো। যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে জগে জল খাওয়া হতো। তো আবারও সেই জগ নিলাম, আর এই জগটির দাম নিয়েছে 50 টাকা। জানো তো বাড়ির মধ্যে সারাক্ষণ এই সুন্দর একটি খরগোশ ঘোরাঘুরি করে, সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি। আর ওইখানে জানো তো কিছুটা মতো ঘাস রয়েছে, সেগুলোকেই ও কিন্তু খাচ্ছে, দেখেছো মুখ নাড়িয়ে। আর সারাদিন পায়ের সামনে দিয়ে ঘুরে বেড়াই, বেশ ভাল লাগে। তবে জানো আমি পশু পাখি কিছুই ধরতে পারি না, ওই দূর থেকে দেখতেই আমার ভীষণ পছন্দ হয়। যাই হোক, সকালের বাসি কাজকর্ম সারা হয়ে গেল, আর এদিক দিয়ে সোজা চলে এসেছি একেবারে সকালকার খাওয়া দাওয়া করতে। ওদিক দিয়ে আমার শাশুড়ি মা সকালকার ভাতটি উনুনে বসিয়ে দিয়েছেন, আর এদিক দিয়ে আমি কিছুটা মতো পাঁপড় ভেজে নিচ্ছি। সকালে জানো তো বলেছি ওনাকে যে আলু সিদ্ধ ভাত করতে, আমি গ্যাসে কিছুটা মতো এই ব্যাডমিন্টন পাঁপড়গুলো ভেজে নেব। আর ওই যে বাড়ির সামনে থেকে তোমাদেরকে তো একটি ব্লগে দেখিয়েছিলাম, পাঁপড় নিয়েছিলাম 3 প্যাকেট মতো। তো আজকে এই যে এই নিয়ে 2 প্যাকেট মতো রান্না করা হলো, আর 1 প্যাকেট রাখা আছে, ওটাও আবার 2-3 দিন পর খাওয়া হবে। আমাদের ঘরে জানো তো এইসব পাঁপড় টাপড় নিয়ে রাখা হয় না, কেন বলো তো? রাখলে পরেই না খাওয়া দাওয়া হয়ে যায়। তো যাই হোক, ওদিক দিয়ে পাঁপড়টি ভেজে উনুন ভুড়িকে দিলাম, তারপর আবারও কিন্তু ভেজে নিচ্ছি। আর এই দেখো বাড়িতে ছোট বাচ্চা, তার সাথে আমরা এই পাঁপড় খেতে সকলেই ভীষণ পছন্দ, সেই কারণে জানো তো ঘরে রাখা থাকলেও বেশি দিন যায় না। আবার জানো তো বেশি দিন ভালোও লাগে না, একভাবে খেতে শরীর খারাপও হয়। আর পাঁপড়গুলো কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে দেখেছো? অল্প করে যেন তেল দিয়েছি, বেশি তেল দিলে না দেখি বেশি তেল লেগে যায়, তাই অল্প অল্প তেল দিয়ে দিয়ে পাঁপড়টি ভেজে নিচ্ছি। এতে করে আমাদের সকালে তরকারির যে চিন্তাটা থাকে সেটা আর থাকবে না। তো চলো পাঁপড়টি ভাজতে ভাজতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। এক বনু আমায় কমেন্ট করেছেন, তো বনু আমাকে বলেছে লোটে মাছ থেকে তেল ছাড়ে না গো, বরং লোটে মাছে বেশি করে তেল দিতে হয়, নইলে তলাতে লেগে যায় মাছ। আর গরম মশলা বদলে একদিন ধনে পাতা দিয়ে দেখো, বেশি ভালো লাগবে খেতে। হ্যাঁ গো বনু, সেদিন আমাদের বাড়িতে ওই যে হাইব্রিড ধনে পাতাগুলো হয়েছিল, সেগুলোও কিন্তু দিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, লোটে মাছ ভাজতে গিয়ে তলা দিয়ে লেগে যাচ্ছিল, এতে করে তেলটা তখন মনে হয় আমার চুষে নিয়েছিল, তারপরে তরকারির সময় ওই তেলটাই মাছ থেকে বেরিয়েছে, এটাও হতে পারে জানো। তো তোমার কমেন্টটি সত্যি খুব ভালো লাগলো গো। আর সেরকমভাবে আমি তো জানি না, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? এরপর থেকে আর আমি গরম মশলা দেব না।
তো এই দেখো এদিক দিয়ে আবার বিছানাতেও তুলতে চলে এসেছি। জানো তো বাড়িঘর দুয়ার গুছিয়ে পরিপাটি করে রাখতে আমি ভীষণ পছন্দ করি। তো আমার কাছে একটি পাকা ঘর যেরকম তার থেকে বেশি হলো একটি কাঁচা ঘর। কেন জানো তো, ছোট থেকে বড় হয়েছি পাকা ঘরে, তাই পাকা ঘর অত আমার কাছে আহামরি জিনিস বলে নয়। আমার কাছে মনে হয়েছে এই সমস্ত মাটির ঘরগুলো, ওগুলো দেখবা একটুখানি গোছালেই কত সুন্দর লাগে, কিন্তু পাকা ঘরে কালার না করা থাকলে, কিছু না করা থাকলে কেমন একটা যেন লাগে। তাই জানো তো পাকা ঘর আছে মানে আমরা শুধু রাতেই ঘুমোই, তা বলে কি পরিষ্কার করব না? তাই এই দেখো সকালবেলায় পরিষ্কার করতে চলে আসলাম। তো বিছানাটা আমার কিন্তু মোটামুটি করে গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার বিছানায় যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোকে একটি একটি করে রেখে দিচ্ছি। তো চলো বিছানাটা পরিষ্কার করতে করতে তোমাদের আবারও একটি সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। আরেক বোনু আমাকে কমেন্ট করেছেন, বলেছেন লোটে মাছ ভাজা যায় না, লোটে মাছের ঝুড়ি ভাজা করলে ভালো লাগে, আর কাঁচা লোটে মাছ মাংসর মতো করে মেখে বসালে পরে বেশি ভালো লাগে। আচ্ছা, এই কমেন্টটাও সত্যি ভালো লাগলো। তুমি কি ওই সেই ভাপা করার মতো বলছো? কাঁচা মাছ একবারে সমস্ত মশলা দিয়ে বসানোর কথা সেটা বলছো? তাহলে হয়তো অনেকটাই টেস্টি লাগবে, যেহেতু মাছটা একদমই নরম, সেই জন্য আমারও মনে হলো জানো। তো এই দেখো এদিক দিয়ে পর্দাগুলো সরিয়ে নিচ্ছি, আর ক্যামেরাম্যান যে আছে তার সাথে একটু গল্প করছি, হাসাহাসি করছি। তো তোমরা যদি জানতে চাও ক্যামেরাম্যানটি কে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর তোমাদেরকে আমি নেক্সট ব্লগে এটির উত্তর দিয়ে দেবো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি সকালকার কাজগুলো হলো। এরপরে সকালে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, তার সাথে এই দেখো এই বিছানার চাদরটাও কিন্তু সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ভিজিয়ে রেখেছিলাম কেন জানো তো, কারণ হলো গিয়ে অনেক দিন পাতা হয়ে গেছে, ওই দুর্গাপুজোর আগে আগে আর কি। তো তখন থেকে আর তোলা হয়নি, অনেক কটা দিনই হয়ে গেল, নোংরাও হয়েছে। আর এই চাদরের কালারটা এতটাই হালকা, একটু নোংরা হলে কেমন ফুটে ওঠে, সেই জন্য আজকে ভাবলাম না, খুব সুন্দর একটা রোদ্দুর উঠেছে, সেই রোদ্দুরটা আমার কাজে লাগাতে হবে। তার জন্য এই দেখো চাদরটাকে সোজা নিয়ে আসলাম কাচাকুচি করতে। আর জানো তো আমার না এই সমস্ত হালকা পাতলা চাদরগুলো কাচতে ভীষণ পছন্দ হয়। ভারী ভারী চাদরগুলো কাচতে গেলে না ভীষণ কষ্ট হয়, একা তো কাচাই যায় না। তো এই দেখো এই দিক দিয়ে হালকা হালকা চাদরগুলোই কিন্তু আমি বেশিরভাগ সময় কিনি। তো চাদরটা আমার কাচা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, এদিক দিয়ে মেলে দিচ্ছি। এখন বাজে ওই ধরো ঘড়ির কাটে 11টা। সকালকার খাওয়া দাওয়া হলো, মাজা ধোয়া হলো, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এদিক দিয়ে চলে এসেছি সোজা এই সমস্তগুলো কাঁচা ধোয়া করে রান্না বসাবো। তাই ঝটপট করে কাজগুলো যেন সেরে নেওয়ার চেষ্টা করছিলাম, যাতে করে এই কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে আমি রান্নাটাও তাড়াতাড়ি বসাতে পারবো। আর দেখেছো তোমরা, দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর রোদ্দুর উঠেছে আজকে। এই প্রাকৃতিক দেখে এত ভালো লাগছে কি বলবো জানো। প্রাকৃতির সবই হলো নীলাখেলা। দেখবে যখন বৃষ্টি হয় তখনও কিন্তু আকাশটা কি সুন্দর একটা রূপ নেয়, যখন রোদ্দুর হয় তখনও একটা সুন্দর রূপ নেয়, আবার দেখবে গ্রীষ্মকালে তখনও কিন্তু একটা রূপ নেয়। তাই জানো তো আমার মনে হয় প্রাকৃতিরও আমাদের প্রত্যেকটা মানুষের মতনই নীলাখেলা আছে। মানুষের জীবনে যেরকম দুঃখ আসার পর সুখ আসে, সুখ আসার পর দুঃখ আসে, তেমনি প্রাকৃতির মতো সেম জিনিসটা হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওই দিক দিয়ে চাদরগুলো মেলা হলো, এদিক দিয়ে গ্যাসটা ধরিয়ে নিলাম আর একটু জল গরম করে নিলাম। এই জলে না একটু সয়াবিনগুলো ভেজাতে দেবো। সয়াবিন জানো তো যদি একটুখানি গরম জলে ফুটিয়ে নিও বা ভিজিয়ে রাখো তাহলে দেখবা খুব সুন্দরভাবে তোমার সয়াবিনটা ভেজানো হয়ে যায়, আর খেতে গিয়েও ভীষণ সুন্দর লাগে। তো ওই দিক দিয়ে ভিজাতে দিলাম সয়াবিনটা, আর এদিক দিয়ে কিছুটা মিষ্টি কুমড়ো ছিল সেটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়ো ছেচকি বানাবো তোমার হলো পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে, এতে করে বাড়ির সকলেই খেতে ভীষণ পছন্দ করে। এটি আবার ডোডোর ভীষণ পছন্দের খাবার জানো। আর ওই যে মিষ্টি কুমড়ো বলছি, সত্যি এত মিষ্টি ছিল কি বলবো তোমাদেরকে। আর কুমড়োটিও দেখতে অসম্ভব সুন্দর, একেবারে পেকে গেছে, হলুদ হয়ে রয়েছে কুমড়োটি দেখতে। তো কালকে নিয়ে এসছে ডোডোর পাপা, এই কুমড়োটির দাম নিয়েছে 15 টাকা। মোটামুটি খারাপ হয়নি বলো, চলে যাওয়ার মতো।
আজকে আর খোসাগুলো রাখলাম না, খোসাগুলো দিয়ে একটা ডাল দিয়ে চচ্চড়ি মতো করা হতো। ভাবলাম না আজকে আর খোসা রাখবো না, অন্যান্য দিন রেখে দেবো। তো এদিক দিয়ে মোটামুটি করে আমার কুমড়োটা ছাড়ানো হয়ে গেল। এবার কুমড়োটা রান্না করব। ওদিক দিয়ে জানো তো আমাদের এক প্রতিবেশী বেশ কিছুদিন আগে কিছুটা মতো কলাইয়ের ডাল দিয়েছিলেন। তো ওনার কলাইয়ের ডালটা যে দিয়েছিলেন রাখাই ছিল, করা আর হয়ে উঠতো না। আজ করব কাল করব এরকমভাবে। তো আজকে ঘরে সেরকমভাবে কোনো সবজি ছিল না, শুধুমাত্রই কুমড়োটি ছিল। তো ভাবলাম আজকে কলাইয়ের ডালটা করি। তো সকাল সকালে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে আগে কলাইয়ের ডালটা ভেজে দিয়েছিলেন। তো উনি আমাকে বলেছিল মিক্সার গ্রাইন্ডারে একবার গুঁড়ো করে নাও, তারপরে ওটিকে সিদ্ধ করো। আমি বললাম না, মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে সিদ্ধ করলে কেমন একটা লাগবে, তার থেকে এমনি সিদ্ধ বসিয়ে দিই, অনেকক্ষণ টাইম নিয়ে হোক, তবে কিন্তু খারাপ হবে না। তো উনি বললো ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। তো আমি আমার মতো করে এদিক দিয়ে বাটি করে সিদ্ধ বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই হলো বটে। তো আর কি করব, সিদ্ধ হোক, আর এদিক দিয়ে আমি কুমড়োটা ঝটপট করে ভেজে নিচ্ছি। দুটো মতো শুকনো লঙ্কা দিয়েছি তোমার মাঝখান থেকে ফালা করে, আর একটি কাঁচা লঙ্কা দিয়েছি। এই সমস্ত খাবারে বেশি লঙ্কা না দেওয়াই ভালো। তো হয়ে গেল, পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজলাম। ওদিক দিয়ে ডালটিও সিদ্ধ হয়ে গেল। মোটামুটি রান্নার তোড়জোড় লেগে আছে। যে কটা লঙ্কা লাগবে সেই কটা লঙ্কা এখানে রেখে দিলাম, আর তোমার আদাটাও ছাড়িয়ে রেখে দিয়েছি। কিছুটা দেবো সয়াবিনের তরকারিতে, আর কিছুটা করব কলাইয়ের ডালে। এই কলাইয়ের ডালে জানো তো এর সাথে যদি একটু হিং হয় না তাহলে জমে যায়, তবে হিং ছিল না আর বললামও না আনতে। আমি জানিও না আমাদের পাড়ার দোকানটিতে পাওয়া যাবে কিনা, তবে সমস্ত কিছুই মেনে ওটিও হয়তো পাওয়াই যেত। এদিক দিয়ে সয়াবিনগুলোকে একটু বেশি করে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ভেজে নিচ্ছি। আর সয়াবিন জানো তো এরকম করে যদি না ভাজা হয় না তাহলে গন্ধ ছাড়ে, একটুও ভাল লাগে না খেতে। তাই আমি জানো সয়াবিন ভালো করে সিদ্ধ করার পর চিপে জল ফেলে নুন হলুদ মাখিয়ে রাখি, তারপরে তেল বেশি করে দিয়ে ভেজে নিই। এতে করে সয়াবিনটার টেস্টই ভালো আসে। আর জানো তো সয়াবিন না মশলা কষানোর সময় যদি অনেকক্ষণ ধরে কষানো হয় তাহলে সয়াবিনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও চলে যায়। তো এই দিক দিয়ে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেল, বাটিতে তুলে নিলাম। এরই মধ্যে দেখো মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে। তো এই মশলাটি কষানোর পর এদিক দিয়ে তোমার সয়াবিনটাও দিয়ে দিলাম। আর জানো তো আমার না একটা পায়ে ফোড়া হয়েছে, তো লোম ফোড়ার মতনই জিনিসটা হয়েছে। তো আমি আর আমার এক ভাইজি দুজন মিলে মানে সিদ্ধান্ত নিচ্ছিলাম কি করা যায়। তো ফোড়াটা পেকে গেছে, এবার কাটা দিয়ে ফাটিয়ে দাও, ওটাই করতে গেছিলাম। তো এই দিক দিয়ে একটু মশলাটা লেগে গেছিলো। এদিক দিয়ে এসে আবারও রান্নাটি করলাম। মেয়েদের দুঃখ কষ্ট বলে কিছুই নয়, যাই হোক না কেন সংসারের কাজ সমস্তই করতে হয়। তো চলো এদিক দিয়ে রান্নাটাও ঝটপট করে নিই, ঢাকা চাপা দিয়ে রাখলাম। এরপরে না কলাইয়ের ডাল যেটি আছে সেটি কিন্তু একেবারে সম্বার দেবো। ওদিক দিয়ে কিছুটা ধনে পাতাও রেখেছি। আর রাতের বেলা আজকে খাবো মুড়ি আর মিহিদানা। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ব্লগটি তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলে একটি নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। তো ওই দেখো আমি মুড়িটা খেয়ে ভিডিওটা শেষ করলাম। আর বাই, দেখা হবে নেক্সট ব্লগে।